প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে। বলতে পারো তোমাদের জীবনের এবার সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ বড় এক্সাম, উচ্চ মাধ্যমিক। কেমন এবার তোমরা কিন্তু এখানে পা রাখছো। একবার 10-এ রেখেছিলে, ক্লিয়ার, 11 পার হলো, এবার হচ্ছে তোমাদের ক্লাস 12 উচ্চ মাধ্যমিক। আর এই নাম্বারটার উপর ডিপেন্ড করবে কিন্তু তোমাদের পরবর্তী পুরো ফিউচার। তো চলো আজকে আমরা ক্লাসে দেখে নেব যে উচ্চ মাধ্যমিক ম্যাথামেটিক্সের তোমাদের যে সেমিস্টার রয়েছে, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, তো এদের যে সিলেবাসটা, এদের ফুল সিলেবাসটা কি। তো যেহেতু আমাদের মূল টার্গেট থাকবে এখন সেমিস্টার 3, ওই কারণে তোমাদের কিন্তু সেমিস্টার 3 কেবলমাত্র সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, কেমন ধরনের প্রশ্ন হবে, এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবে, কেমন, তাহলে সেই রেসপেক্টে আমি তোমাদের উত্তর দেব। তো দেখে নাও, উচ্চ মাধ্যমিক গণিত তোমরা কিন্তু যে বোর্ডের আন্ডারে দিচ্ছ, ক্লিয়ার, সেই বোর্ডটা কি? WBC HSE। কেমন, এই বোর্ডের আন্ডারে তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছ। এটা কেন বলছি বারবার? কারণ দেখো, বোর্ড কিন্তু 11 এবং 12-এ প্রশ্নের পত্রের কিন্তু কিছু তথ্য তোমাদেরকে অন্যভাবে প্রদান করেছে। কীরকম? তোমাদের বলে দেওয়া হয়েছে যে একাদশ শ্রেণীর যে প্রশ্নপত্র, কেমন, ক্লাস 11-এর যে প্রশ্নপত্র, এটা কিন্তু আসবে স্কুল মারফত, ক্লিয়ার। ফলে যেমন যেমন স্কুল থাকবে, স্যারের যেরকম থট থাকবে, সেই অনুযায়ী তো প্রশ্নপত্র হয়। কিন্তু যখনই তোমরা এবার উচ্চ মাধ্যমিকের জন্য ক্লাস থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার উঠবে, এবার কিন্তু কোশ্চেনের প্যাটার্ন যেমন আগেও ছিল এমন থাকবে। আগে মানে কি, থার্ড সেমিস্টারে যেমন করে এসেছিলে, বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যেমন করে এসেছিলে, ওরকম থার্ড ফোর্থেও থাকবে, একই রকমই থাকবে সব। আমি উল্লেখ করে দেবো এখনই। কিন্তু এবার প্রশ্ন করবে বোর্ড। কেমন, এবার কিন্তু কোনো স্কুল টিচার প্রশ্ন করবে না, এবার প্রশ্ন করবে কি বোর্ড, যেখানে প্রত্যেকটা স্কুলের প্রশ্ন একই হবে, কোশ্চেনের কোয়ালিটি বা বলতে পারো টেকনিক সব কিন্তু একই রকম হবে। কেমন, তো আজকে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু থেকে শুরু করি। উচ্চ মাধ্যমিক গণিত ক্লাস 12, এটা কিন্তু দুটো পার্টে এবার ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে সেমিস্টার 3, আর একটা হচ্ছে সেমিস্টার 4। কেমন, এই দুটো সেমিস্টারে কিন্তু ভেঙে যাচ্ছে। আর নাম্বারের যে ওয়েটা থাকছে সেটা কীরকম? সেমিস্টার 3-তে তোমরা দেবে 40 মার্কসের কোশ্চেন, আর এই 40 নাম্বার থাকছে কি MCQ, একটাও কিন্তু বড় কোশ্চেন থাকবে না, ক্লিয়ার। সেম 4-এ 40 নাম্বারের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, আর 20 নাম্বারের হচ্ছে প্রজেক্ট। এই 3টা মার্ক যদি যোগ করো তা আমরা পাচ্ছি কত? 100, ক্লিয়ার। যেটা তোমাদের বেস্ট অফ 5-এর মধ্যে মনে রাখতে হবে যে এই মার্কটাই নিয়ে আসবো, যেন 1 মার্ক না কমে আর 1 মার্ক না বাড়বে না, কারণ একসাথে পরীক্ষা, ক্লিয়ার, মানে সম্ভাবনা অনুযায়ী বাড়ার চান্স 0%, কিন্তু যেন না কমে। এবার চলে আসছি আমরা থার্ড সেমিস্টার, এর সিলেবাসটা কি আছে। তো তোমাদের কিন্তু বোর্ড মারফত যেটা বলা হয়েছে, এর যে সিলেবাস, ম্যাথামেটিক্সকে কয়েকটা ইউনিটে ওরা ভাগ করে দিয়েছে। কেমন, কয়েকটা ইউনিটে ওরা ভাগ করে দিয়েছে। কটা ইউনিট? টোটাল 4টে ইউনিট। আর মাথায় রাখবে, তোমাদের থার্ড সেমিস্টারটা হচ্ছে সবচেয়ে বড়, ফোর্থ সেমিস্টারটা অনেক কম সিলেবাস আছে। কেমন, মানে পড়ানোর রেসপেক্টে কম সিলেবাস, কিন্তু থার্ড সেমিস্টারে প্রচুর বড় সিলেবাস। 4টা ইউনিটে ভাগ আছে। ইউনিট 1-এ তোমাদের রয়েছে যে চ্যাপ্টারগুলো, একটু বলে দিই শর্টকাটে। তোমরা সেমিস্টার 1-এ পড়োনি সম্বন্ধ চ্যাপ্টার, তো ওখানে যে সম্বন্ধটি পড়েছিলে, কেমন, ওটা তো আছেই, ওটাও থাকবে, পাশাপাশি আরও কিছু কন্টেন্ট এবার অ্যাড হয়েছে। কেমন, তাই আমি লিখে রাখলাম চ্যাপ্টার সম্বন্ধ। আর এই জন্য আমি তোমাদের সেমিস্টার 1-এ না সবার সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে কিন্তু শেখাইনি। সেট আলাদা চ্যাপ্টার শিখেছিলাম, সম্বন্ধ আলাদা চ্যাপ্টার শিখেছিলাম,
চিত্রণ আলাদা চ্যাপ্টার শিখেছিলাম। কেমন? এই বুদ্ধি খাটিয়ে শিখেছিলাম, যাতে স্টুডেন্ট যখন থার্ড সেমিস্টারে উঠবে তখন চ্যাপ্টারগুলো যেন সেপারেটভাবে ওরা নিতে পারে। নেক্সট হচ্ছে চিত্রণ। তোমরা যেখানে ছেড়ে এসেছিলে ক্লাস 11-এ সেমিস্টার 1-এ, তার পরের পার্ট থেকে স্টার্ট হচ্ছে। কেমন? এখানকার কন্টেন্ট দারুণ, দুর্ধর্ষ কন্টেন্ট। যাই হোক, তারপর আছে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন। ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, আর এই সবটা মিলিয়ে তোমাদের মার্কস থাকবে কত? 7। কেমন? প্রশ্নপত্রে এই 40 নম্বরের মধ্যে এই 3টা চ্যাপ্টার করলে তুমি 7 নাম্বার পাবে। এ অবধি ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার চলে আসছি আমরা ইউনিট 2-এ। ইউনিট 2-এ দুর্ধর্ষ দারুণ চ্যাপ্টার আছে, কল্পনা করতে পারবো না। এই চ্যাপ্টার করতে গেলেই অঙ্কের প্রেমে পড়ে যাবে। ক্লিয়ার? প্রেম করার জন্য তখন কোনো মেয়ে লাগবে না, তোমার কোনো ছেলে লাগবে না। ক্লিয়ার? তোমার দেখে তোমার সামনে চ্যাপ্টার ঘুরবে, আরে মার্ক নিয়ে যা, মার্ক নিয়ে যা। তো একটা চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স, আর পরের চ্যাপ্টার হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তোমরা ডিটারমিনেন্টের প্রয়োগ অলরেডি করেছো যখন তোমরা ভেক্টর চ্যাপ্টার করো, সেখানে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার দেখবে। ওখানে আমরা যখন ক্রস প্রোডাক্ট বের করতাম না, তো সেখানে ক্রস প্রোডাক্ট বের করতে গিয়ে কিন্তু আমরা ডিটারমিনেন্টে কিন্তু প্রয়োগ আমরা করেছি। কেমন? সেই ক্যালকুলেশন শিখেছি। তো যাই হোক, আমাদের কিন্তু ইউনিট 2-এ এই দুটো চ্যাপ্টার আছে গুরুত্বপূর্ণ। আর অবাক বিষয় কি জানো? মনে হতে পারে যে দুটো চ্যাপ্টার, কিন্তু দুটো চ্যাপ্টার মিলিয়ে আছে 10 নাম্বার। কেমন? তো তোমরা এখানে লিখে রাখবে সবাই 10 মার্কস। কেমন? 10 মার্কস। এটা কত? 7 মার্কস। ওকে অবধি। এবার চলে আসছি আমরা ইউনিট 3-তে। ইউনিট 3-তে এই পার্টটা সবচেয়ে বড় পার্ট। ক্লিয়ার? এটা হচ্ছে রাক্ষস পার্ট, অনেক বড় পার্ট। সেরকম ধরো মার্কসও রয়েছে, এরকম নয়। কেমন? এখান থেকে পুরো 15 নাম্বার পাবে তোমরা, কিন্তু অনেক বড় পার্ট। স্যার এই পার্টের মধ্যে কি আছে? তোমরা আগের সেমে যখন দেখে এসেছিলে না, লিমিট চ্যাপ্টার করেছিলে কিনা? এবার তোমরা পড়বে তার পরবর্তী কন্টেন্ট, সন্ততা। কেমন? সন্ততা খুবই সহজ চ্যাপ্টার আর দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার, কিন্তু লিমিটের কন্টেন্ট জানতে হবে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ডেরিভেটিভ। দেখবে এটাও খুব তোমাদের সহজ লাগবে। ডেরিভেটিভের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কেমন? এটা তোমরা লিখে রাখবে এখানেই 1 and 2। কেমন? এটার মাধ্যমে বুঝতে চাইলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুটোই কিন্তু তোমাদের সিলেবাসে আছে। স্যার ইন্টিগ্রেশন নাই? ওটা আছে 4th সেমিস্টারে। ইন্টিগ্রেশনের পুরো কন্টেন্ট, ওর অ্যাপ্লিকেশান চলে গেছে কি বলতো ওই সেমিস্টারে, আর তোমাদের এখন নেই। স্যার আর কি আছে? আচ্ছা, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান। কেমন? ডেরিভেটিভের কি বললাম? অ্যাপ্লিকেশান। আচ্ছা, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশানের মধ্যে কী কী পড়বে? মাত্র 4টে চ্যাপ্টার আছে এখান থেকে, আর খুব সহজ চ্যাপ্টার আছে, টেনশন নেই। 4টে চ্যাপ্টারের মধ্যে একটা হবে অন্তর কলেজের ব্যাখ্যা। অন্তর কলেজের ব্যাখ্যা। ক্লিয়ার? এটা হচ্ছে একটা চ্যাপ্টার, এটা কিন্তু ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান। নাম্বার 2 চ্যাপ্টার লিখবে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক, বা একটু লিখে রাখবে সবাই স্পর্শক ও বিলম্ব। স্পর্শক ও অভিলম্ব, বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক, আর লাস্ট চ্যাপ্টার আছে চরম ও অবম। চরম ও অবম। ক্লিয়ার? সবটা চ্যাপ্টার দুর্ধর্ষ কনসেপচুয়াল আর দারুণ চ্যাপ্টার, মার্ক গেইন করার মতন চ্যাপ্টার। ক্লিয়ার? আচ্ছা, এই পুরো পার্টটি যদি করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে 15 নাম্বার, 15 মার্কস এখান থেকে আছে। লাস্ট কন্টেন্ট কি? লিখে রাখবে সবাই ইউনিট 4। ইউনিট 4-এ লাস্ট কন্টেন্টে তোমার লিখবে
এখান থেকে আছে টোটাল 3টে চ্যাপ্টার। এক হচ্ছে কি, এক হচ্ছে সম্ভাবনা, নাম্বার 2 হচ্ছে সমসম্ভব চলক ও তার বিভাজন, সমসম্ভব চলক ও তার বিভাজন, আর লাস্ট দ্বিপদ বিভাজন। ব্যাস, যদি তোমরা এই 3টে চ্যাপ্টার করে নাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে মার্ক গেইন করতে পারবে 8। তাহলে বলো টোটাল কত মার্ক হচ্ছে? 7 + 10 + 15 + 8 মানে টোটাল মার্ক হয়ে যাচ্ছে 40। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কিন্তু পুরনো সিলেবাস। তো একবার শর্টকাটে বলি তোমাদের, উচ্চ মাধ্যমিক এবার পা রাখছো মানে ভেবে নাও আর কিন্তু তোমরা ছোট না। ক্লিয়ার? ভেবে নাও তোমার আক্কেল দাঁত সব কিন্তু বেরিয়ে গেছে এবার, বুঝতে পারলে? তোমরা বড় হয়ে গেছো। ডব্লিউবিসি এইচএস এর আন্ডারে পড়ছো বটে, ক্লাস 11-এ কিন্তু বোর্ড এটা বলেই দিয়েছিল যে স্কুল টিচারের প্রশ্ন করবে কেমন। ফলে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের মান বিভিন্ন রকম হয়েছে। কোনো স্কুলে সহজ হবে, কোনো স্কুলে একটু টাফ হবে, কোনো স্কুলে মাথা ঘুরে পড়ে যাবে, কোনো স্কুলে ও এটা বাচ্চা অঙ্ক এরকম হবে। কিন্তু যখনই তোমরা এবার 11 থেকে 12-এ উঠলে এবার কিন্তু কোশ্চেনের যে প্যাটার্ন সবার কিন্তু একই দাঁড়াবে। কেমন? কোশ্চেনের প্যাটার্ন তো একই, সবার কোশ্চেনের কোয়ালিটি দাঁড়াবে একই, কারণ বোর্ড মারফত কিন্তু সবার জন্য প্রশ্ন তৈরি হচ্ছে। তোমাদের 40 মার্ক কেমন করে বিভাজন হবে তার পুরো ফান্ডটা পাশে দিয়ে দিলাম। কটা ইউনিট তোমার সিলেবাসে আছে, ইউনিটের আন্ডারে কী কী প্রশ্ন, কী কী তোমাদের চ্যাপ্টার রয়েছে, A to Z সব বলে দিলাম। এবার আমরা দেখব এর আন্ডারে কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হবে, কেমন দেখতে হবে কোশ্চেন। দেখে নাও সবাই, তোমরা যখন প্রশ্নপত্র পাবে তখন দেখবে অবশ্যই MCQ মাধ্যমে প্রশ্ন। টোটাল মার্কস থাকছে কত বলো তো? 40। আর টাইম থাকবে কত? টাইম কত থাকবে? 90 মিনিট। ক্লিয়ার? 1 ঘন্টা 30 মিনিট মানে তোমাদের টাইম থাকছে 90 মিনিট। ওকে, আর থাকবে টোটাল 40টা অঙ্ক, 1 2 3 4 5 6 করে টোটাল তোমাদের 40টা অঙ্ক কিন্তু থাকছে। এবার বিষয়টা এটা যে তোমরা আবার কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতো এক একটা অঙ্কের জন্য তোমরা টাইম পাবে ম্যাক্সিমাম 2 মিনিট 25 সেকেন্ড করে। ক্লিয়ার? 2 মিনিট 25 সেকেন্ড করে টাইম পাবে, কিন্তু ওই 25 সেকেন্ড তো এই করে কেটে যায়, তাই না? তার মানে ভেবে নিচ্ছি আমরা এক একটা অঙ্কের জন্য টাইম পাবো অ্যাপ্রক্সিমেট 2 মিনিট। আর যেহেতু 2 মিনিট করে টাইম পাচ্ছ ওই জন্য তোমাদের কিন্তু অঙ্কগুলো শেখানোর টেকনিকটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ভিন্ন। কীরকম? আমরা এক একটা চ্যাপ্টার ধরে নাও, কথার কথা ধরে নিচ্ছি এই চ্যাপ্টারটাকেই, কেমন? এটাকে আমরা 3 রকম টেকনিকে বুঝাবো। ফার্স্ট হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে কি ডিটেলস ক্লাস, কোনো কিন্তু শর্টকাট নিয়ম না, পুরো ডিটেলস ক্লাস। কেমন? ডিটেলস ক্লাসে যখন আমাদের কনসেপ্ট কন্টেন্ট ক্লিয়ার হয়ে যাবে তারপর লাস্ট দিন করাবো ওই চ্যাপ্টারের ওপর যতগুলো বইয়ে আমাদের MCQর অঙ্ক আছে সবটা শর্টকাট নিয়মে। ক্লিয়ার? যে শর্টকাট নিয়ম আমাদের হাতে কুক্ষিগত হয়ে আছে। ক্লিয়ার? তো এখানে যতগুলো চ্যাপ্টার রয়েছে সবটা চ্যাপ্টারের জন্য এই 2 মার্কসের জন্য 2 মিনিট যে টাইম আছে যেহেতু, ওই জন্য আমরা ইউজ করব শর্টকাট ট্রিক্স। এটা অনলি টাইম ম্যানেজমেন্ট, কিন্তু চ্যাপ্টারকে শেখার জন্য এবং তার প্রয়োগ করার জন্য, যাতে পরবর্তী সেমিস্টারে আমি প্রয়োগটা করতে পারি, তার জন্য কিন্তু আমরা এই 3rd সেমিস্টারের জন্য আমরা নেব কনসেপ্ট প্লাস ডিটেলস ক্লাস, টাইপ অ্যান্ড টপিক ওয়াইজ। আর টাইম ম্যানেজমেন্টের জন্য শেখাবো কি শর্টকাট ট্রিক্স। ঠিক আছে? আমাদের এই থট বা এই প্যাটার্নে কিন্তু আমরা পড়ব। বলো, এ অবধি ক্লিয়ার?
কোনো রকম কোনো প্রশ্ন নেই তো? শিওর? এবার চলো আমরা একটু চ্যাপ্টারের মধ্যে হালকা করে ঢুকবো, কেমন? আর একটু ফিল করতে চাইবো যে স্যার চ্যাপ্টার কি সত্যি টাফ নাকি সহজ, কেমন? টেনশন নেই, এখানে কোনো ইন্টিগ্রেশনের ফান্ডা নেই, শুধু ডেরিভেটিভের ফান্ডা, আর ডেরিভেটিভ তো অলরেডি করে এসছো তোমরা, আরেকবার ঝাঁকিয়ে নেবো পরবর্তীকালে, কেমন? ফলে টেনশন নেই। এবার সবাই চলে এসো নেক্সট টপিকে, চ্যাপ্টারের কিছু কন্টেন্ট, কিন্তু শর্টকাট নিয়মে, বড় নিয়মে নয়। বড় নিয়মে করলে তো চ্যাপ্টারের আগে আমাকে সম্পর্কে বলতে হবে, পরিচয় করাতে হবে, একটু ভাব ভালোবাসা তৈরি করতে হবে চ্যাপ্টারের সঙ্গে তোমাদের, কেমন? তো ওটার জন্য তো টাইম লাগবে একটা চ্যাপ্টারকে জানতে গেলে। ওই জন্য আমরা জাস্ট আগে শর্টকাট নিয়মে কেমন করে অঙ্কগুলো করবো এই চ্যাপ্টারগুলো, তার কিছু মন্ত্র আমি তোমাকে দিচ্ছি, আগে লিখে না অবধি। এবার প্রত্যেকে দেখো, আমি সব চ্যাপ্টার দেখাতে পারবো না এখন, তবে কয়েকটা চ্যাপ্টারকে সিলেক্ট করছি, আর ওই চ্যাপ্টারের শর্টকাট নিয়ম কেমন হবে খালি সেটা দেখাচ্ছি, কেমন? জাস্ট ফিল করতে যাচ্ছি, কারণ আমরা পরীক্ষার হলে যে নিয়মটাতে করবো অঙ্ক, ঠিক আছে, তার সঙ্গে জাস্ট তোমাদেরকে হ্যান্ডশেক করাচ্ছি। কিন্তু আবার বলছি, আমরা কিন্তু শর্টকাট নিয়ম শিখব কন্টেন্টের লাস্টের দিন, কেমন? একটা চ্যাপ্টারকে ফুল কনসেপ্ট নিতে যটা দিন টাইম লাগবে তটা দিনই টাইম নেব, কেমন? শুধু স্পিডে একটু করাবো যাতে আমরা একটা দিনকে ম্যানেজ করতে পারি, আর ওই দিনটাতে আমরা কেবলমাত্র, ঠিক আছে, 3 দিন যদি লাগে না একটা চ্যাপ্টারে, ওই 3 দিনের কন্টেন্টই মাত্র 1 ঘন্টার মধ্যে তোমাদের এমসিকিউ টেকনিকে সলভ করিয়ে দেবো শর্টকাট নিয়মে। তো কেন খুব তাড়াতাড়ি হবে একটু বলি, তার জন্য দেখে নাও। আমি এই চ্যাপ্টারটা বেছে নিয়েছি চিত্রায়ন চ্যাপ্টার থেকে। এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, যেমন এক চিত্রণ, উপরিচিত্রণ, কেমন? তারপর চিত্রণের সংযোজন আর বিপরীত চিত্রণ, এই 4টা কন্টেন্ট আছে মোটামুটি ধরে নাও। এই 4টা কন্টেন্টের মধ্যে আমি এক চিত্রণটাকে বেছে নিলাম। তো আমাকে কি বলছে জানো? এফ ম্যাপস আর টু আর এই চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, কেমন? আমাকে এফ এক্স ইকুয়াল টু কী বলে দিয়েছে? এক্স স্কোয়ার বলে দিয়েছে। এখন ওদের বক্তব্য যে এফ চিত্রণটা কি এক চিত্রণ হবে, তো এক চিত্রণ কি, কেমন, কি বিষয়, মুখে মাখে না কি করে, ওটাতে আমি কনসেপ্টে বলবো। তবে এক চিত্রণ যে কোনো অঙ্কের ক্ষেত্রে শর্টকাট নিয়ম আছে, ওই কাজটা করবা ইউহি অঙ্ক হয়ে যাবে। কি দেখে নাও সেটা। আগে তোমরা এই ফাংশনের ছবিটাকে আঁকো। বাপরে স্যার ছবি কেমন আঁকবো স্যার? দেখো ওয়াই ইকুয়াল টু কি আছে? এক্স স্কোয়ার, তাই না? এফ এক্স মানে কি ওয়াই না? তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আর এটা মনে আছে এটা কার ছবি, এটা কার ইকুয়েশন? অধিবৃত্তের। কারণ এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো একজনের স্কোয়ার আছে, তোমরা সেকেন্ড সেমিস্টারে করেছো, তাই না? অধিবৃত্ত চ্যাপ্টার। তো দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে এক্সের স্কোয়ার আছে। আর মনে করে দেখো আমি তোমাদেরকে শিখেছিলাম তখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 4ax থাকে আর এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4ay থাকে, তখন ওদের চিত্রটা কেমন হয়? যদি ওয়াই স্কোয়ার থাকে না, তাহলে উল্টা বাটি, আর এক্স স্কোয়ার থাকলে গেলে সোজা বাটি। স্যার ওয়াই স্কোয়ার থাকলে উল্টো বাটি মানে কি? বাটিটা উল্টে গেল, আর মুড়ি খাবে কেমন করে তুমি? আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y মানে কি? দুটো অক্ষে ওখানে আঁকলাম, বাটিটা সোজা হয়ে আছে, এর মধ্যে মুড়ি খাবো। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার থাকলে সোজা বাটি, আর ওয়াই স্কোয়ার থাকলে কি বললাম? উল্টো বাটি। যদি বাই চান্স এখানটা মাইনাস থাকতো তাহলে বাটিটা এপারে উল্টাতো, আর যদি এখানে মাইনাস থাকতো বাটিটা এপারে উল্টাতো। কেমন? এফ এক্স মানে কি ওয়াই, তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তোমাদের টেনশন নাই, এরকম ধরনের যে ইকুয়েশনগুলো থাকবে তার ছবি কেমন করে আঁকবো তার পুরো নিয়ম যখন চ্যাপ্টারে প্রবেশ করবো সেখানে শিখিয়ে দেবো। আপাতত জেনে রাখো যে এক্স স্কোয়ার থাকলে গেলে এটা তো অধিবৃত্ত সমীকরণ, যদি এক্স স্কোয়ার থাকে তাহলে সোজা বাটি, আর ওয়াই স্কোয়ার থাকলে গেলে উল্টা বাটি। যেহেতু তুমি এক্স স্কোয়ার দেখতে পেয়েছো তাহলে আমরা কী দেবো? সোজা বাটি। তো এটা আমাদের স্টেপ 1। স্টেপ 1-এর কাজ কি? আগে সুন্দর করে সমীকরণটাকে দেখে আগে চিত্রটাকে এঁকে নেওয়া। বলো এটা নিয়ে করার কোনো সমস্যা নেই? এবার আমাদের শর্টকাট নিয়মটা কি? আমাদের শর্টকাট নিয়ম হচ্ছে আমরা একটা হরাইজন্টাল লাইন দিয়ে এই ছবিটাকে কাটবো। ক্লিয়ার? মনে রাখবে ভার্টিক্যাল লাইন না, কিন্তু হরাইজন্টাল লাইন দিয়ে আমরা করব কি? এই কার্ভটাকে কাটবো। যদি বাই চান্স একটা পয়েন্টে ছেদ করে
তাহলে এক এক হবে। আর একটা পয়েন্টে যদি কার্ভটা ছেদ না করে একাধিক পয়েন্টে করে তাহলে এক এক চিত্রণ হবে না। ক্লিয়ার? তো চলো আমি হরিজন্টাল লাইন দিয়ে আমি কাটলাম, কেটে দেখছি মা এই কার্ভটা তো একটা পয়েন্টে নয়, একাধিক পয়েন্টে, একের বেশি পয়েন্টে ছেদ করে ফেলেছে। তাই আমরা কি বলবো? এক এক চিত্রণ হবে না, এক এক চিত্রণ নয়। ব্যাস, এক চান্সে আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল। ক্লিয়ার? চলো আরেকটা অঙ্ক দেখি আমরা পারি কিনা। ধরে নাও এফ ম্যাপস আর টু আর চিত্রণ এফ এক্স ইকুয়াল এক্স। কেমন? এফ এক্স ইকুয়াল এক্স দ্বারা সংজ্ঞাত। এফ চিত্রণটি কি এক এক চিত্রণ হবে? এবার তোমরা দেখো সবাই, আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু এক্স না? ওয়াই ইকুয়াল টু এক্স কিনা? আর আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ হয়। কি বললাম? ওয়াই ইকুয়াল টু এম এক্স মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়। যদি কেউ না জানো তাহলে তোমরা করবে কি? সুন্দর করে একটা ছোট্ট ছক নিয়ে নাও না। তোমরা নিজেরাই বলো, এক পারে এক্স এক পারে ওয়াই নিলাম, এক্সের মান 0 হলে ওয়াইয়ের মানটাও 0, এক্সের মান 1 হলে ওয়াইয়ের মানটাও কি হবে? 1। যদি বাই চান্স তুমি না জানো যে ওয়াই ইকুয়াল টু এক্সটা কি মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, আমি দুটো পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে তুমি খুব সহজে সরলরেখার সমীকরণটাকে আঁকতে পারবে। কেমন? দেখো পয়েন্টটা কি হচ্ছে? 0,0 মানে এই পয়েন্ট, 1,1 মানে এই পয়েন্ট। যখনই দুটো পয়েন্ট পেয়ে গেলাম, আরামসে তুমি পয়েন্টটাকে জয়েন করে বাড়িয়ে দাও। তাহলে আমি কি পেয়ে গেলাম? সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। স্যার এই সরলরেখা কোনটা? ওয়াই ইকুয়াল টু এক্স। বলো এফডি বুঝতে পারলে? কোনো সমস্যা নেই। এবার আমাদের সেই ম্যাজিকটা কি বলো তো? আমরা একটাই মাত্র হরিজন্টাল লাইন টানবো আর দেখবো ওই ব্যাটা কটা পয়েন্টে ছেদ করেছে। যদি একটা পয়েন্টে ছেদ করে থাকে ব্যাস এক এক চিত্রণ হবে। আর একটা পয়েন্ট বাদ দিয়ে আরও কোনো পয়েন্টে ছেদ করে দেয়, এক এক চিত্রণ হবে না। তো তুমি এক কাজ করো, একটা হরিজন্টাল লাইন নিলাম, আমি একটা হরিজন্টাল নিলাম। এবার কেউ বলবে স্যার 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 দুটো পয়েন্ট ছেদ করেছে, ওই একটা পয়েন্ট ওই একটা পয়েন্ট। আরে গাধা, এক্স অক্ষ ওয়াই অক্ষকে আমরা নেব না, আমরা নেব খালি ওই সমীকরণটাকে। কেমন? তো দেখো তো ওই সরলরেখাটা এই হরিজন্টাল লাইনটাকে কটা পয়েন্টে ছেদ করেছে? একটাই তো পয়েন্টে ছেদ করেছে, তাই না? আর তো কোনো পয়েন্টে ছেদ করেনি। তাহলে দেখতেই পাচ্ছি যে স্যার এটা হবে কি? এক এক চিত্রণ। তাহলে এইভাবে কিন্তু আমরা শর্টকাট নিয়মে অঙ্কগুলো কিন্তু করব। বলো থটটা বুঝতে পারলে কিনা? তো ওই জন্য বললাম এর ব্রড নিয়ম আলাদা হবে আর শর্টকাট নিয়ম আলাদা হবে। তো আগে লিখে নাও এটা, তারপর দেখাচ্ছি আর একটা টেকনিক। এবার আমরা চলে আসছি দ্বিপদ বিভাজন থেকে একটা অঙ্কে। কেমন? দ্বিপদ বিভাজন। সবাইকে বলে রাখি, যে অঙ্কটা টুকলাম না লিখলাম, এটা কিন্তু বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ভাবতেই পারো যে তোমরা শিওর এই অঙ্কটা শিখে যদি করি দিই এখন, তাহলে 8-এর মধ্যে হয়তো 1 পেয়ে গেলে। কেমন? চ্যাপ্টারের কনসেপ্ট না দিয়ে, কন্টেন্ট না করিয়ে, খালি শর্টকাট টেকনিকের গুণে। কিন্তু আবার বলছি, আমি কিন্তু এই চ্যাপ্টারটারও কিন্তু কনসেপ্ট, বড় নিয়ম সবই শেখাবো। অন্তিম সময় লাস্ট পর্যায়ে তোমাদের কিন্তু শর্টকাট নিয়মটা বলবো। কেমন? তবে এখন তো বলতে আপত্তি নেই, কারণ জাস্ট তোমাকে চেনাতে যাচ্ছি টাইম ম্যানেজমেন্ট করে করবো। তো দেখো, এটা যদি এমনি নিয়মে করো তাহলে বেশ বড় কিন্তু অঙ্ক হবে। মিনিমাম প্রায় 3-3.5 মিনিট টাইম লাগবে। কেমন? ক্যালকুলেশন করে অঙ্কটা সলভ করতে, তা 2 মিনিটে হয়ে যেতে পারে, নো প্রবলেম। কিন্তু আমরা যদি শর্টকাট নিয়মে করি না, তাহলে দেখে না একটু, চ্যাপ্টারের নাম কি? দ্বিপদ বিভাজন, তাই না? চ্যাপ্টারের নাম কি বললাম? দ্বিপদ বিভাজন। তাহলে চ্যাপ্টারের নাম ওখানে উল্লেখ আছে। দেখো আমাদের কি কি দেওয়া আছে জানো? মধ্যকের মান দেওয়া আছে আর ভেদ মানের মান দেওয়া আছে। ওরা কার মান চেয়েছে বলো তো? এনের মান। স্যার মধ্যক আর ভেদ মানটা কি? তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে অলরেডি কোথায়? রাশিবিজ্ঞান চ্যাপ্টারে মধ্যক এই শব্দটা শুনেছো কানে, ভেদ মান এই শব্দটা কিন্তু কানে শুনেছো, ভারেক্স। কেমন? ফলে এই যে নাম দুটো তোমাদের কিন্তু শোনা। তো আমরা এই চ্যাপ্টারে যদি বাই চান্স মধ্যকের মান আর ভেদ মানের মান দেওয়া থাকে, তাহলে আমরা কীভাবে অঙ্ক করব? তো শর্ট ট্রিক্স মাথায় রাখবে। n ইকুয়াল টু ডিরেক্ট ফর্মুলাটা কি? মধ্যক স্কোয়ার বাই মধ্যক মাইনাস ভেদ মান। ব্যাস
খালি তুমি ওখানে মানগুলো বসাও, আরামসে গান হয়ে বেরিয়ে যাবে। কেমন? তো কীরকম দেখো, মধ্যক স্কোয়ার, স্যার মধ্যকটা কত? 15, তাহলে 15 স্কোয়ার মানে কি 15 গুণিত 15 না? আচ্ছা, আর মধ্যক মাইনাস ভেদমান, মধ্যক তো হচ্ছে 15 আর ভেদমান কত? 10, মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। তো লক্ষ্য করো, 15 ইন্টু 15 বাই কত বলো তো? 5, 5 দিয়ে একটা কাটছে 15, 3 5 15, আর 3 15 কত হয়? 45। তো দেখো কোনটা অপশন কারেক্ট হবে? অপশন এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। কেমন? তো এটাকে বড় নিয়মে করলে একটু বড় হবে, কিন্তু আমরা পরীক্ষার হলে টাইমটাকে ম্যানেজ করার জন্য এই নিয়ম বা এই ধান্দা ইউজ করব। আশা করছি বুঝতে পেরেছ। কোনো প্রবলেম কারোর? শিওর নেই তো? 100% লিখে নাও আগে। এবার দেখো নেক্সট আমি আরেকটা অঙ্ক লিখলাম, আর দেখে বুঝতে পারছো আমি কিন্তু যখন অবম মান লিখি না, চরম মান অবম মান, তার মানে এই যে চ্যাপ্টার চরম অবম, এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে কাজ করছি এবার। কেমন? তো আমি তোমাদের আগে বলে দিচ্ছি আবার, যখন চ্যাপ্টারে প্রবেশ করব তখন চরম কার অবম কার, এর প্রসেসটা কি, কেমন করে আমরা অঙ্কগুলো করব, কেমন কত রকমের অঙ্কগুলো আছে সব তো শেখাবই, কিন্তু আমি তোমাদের জাস্ট একটা অঙ্ক দিয়ে শো করাতে চাইছি যে কেমন করে আমরা 2 মিনিটের কমেও কিন্তু অঙ্কগুলো করতে পারবো। ক্লিয়ার? এই অঙ্কটার পাশেও তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় এই অঙ্কটা আসবে। যদি বাই চান্স এই অঙ্কটা না আসে, তাহলে এরকম ধরনের অঙ্ক দেবে, fx = x + 1/x। কেমন? এর চরম মান কত বা অবম মান কত? কেমন? তো এরকম লুকওয়ালা। তো আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি তোমাদের, অঙ্কের লুকটা কেমন হবে জানো? অঙ্কের লুকটা এরকম হবে, fx = x + b/x, এরকম কিন্তু চেহারা। এবার এখানে a এর মানটা কি দেওয়া আছে? 4, b এর মানটা কি দেওয়া আছে? 9। কেমন? যখন শর্টকাট নিয়ম শেখাবো তখন উল্লেখ করে দেবো যে এরকম চেহারাওয়ালা অঙ্কই দেখতে পাও যেখানে a bটা পরিবর্তন হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে শর্টকাট নিয়ম কি? চরম মান বের করার, অবম মান বের করার। ক্লিয়ার? তো যাই হোক, কেউ যদি এটাকে বড় নিয়মে করো, আমি শুধু কয়েকটা স্টেপ বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি জানো? যখন তুমি fx পেয়ে গেছো, ওকে একবার ডেরিভেটিভ করো। ক্লিয়ার? তারপরে স্টেপ কি? আবার ডেরিভেটিভ করো। তাহলে কয়বার ডেরিভেটিভ হলো? 2 বার। পরের স্টেপটা কি? এবার প্রথম যে ডেরিভেটিভ করলে না, ওই রেজাল্টটাকে 0 করবে, আর যদি 0 করো তাহলে x এর মান পাবে। তারপরের স্টেপ হচ্ছে যখন x এর মানটা পাবে ওটা না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে পুট করতে হয়। আবার দেখে না বলছি কি, তোমাকে তো fx ওরা বলে দিয়েছে, তোমার ডিউটি হচ্ছে ওকে পরপর 2 বার ডেরিভেটিভ করো। ক্লিয়ার? তারপরে স্টেপ কি? এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তুমি যা পেয়েছো ওটাকে সমান তুমি যদি 0 করে দাও না, তাহলে ওখান থেকে তুমি x এর মানটা পাবে। ওই x এর মান যদি এখানে পুট করো, যে রেজাল্টটা পাচ্ছ তার x এর জায়গায়, তাহলে তোমাকে টেস্ট করে বলে দেবে যে আমি চরম মান পাবো নাকি অবম মান পাবো। মান বলবে না, চরম মান পাবো নাকি অবম মান পাবো। আর যখন তুমি টেস্ট করে বুঝে গেলে যে এক্স এর ওই মানটার জন্য আমি অবম মান পাবো, তখন ওই এক্স এর মান একদম আসল যে ফাংশন ওখানে এক্স এর বসাতে হবে, তারপর তুমি পাবে অবম মান। মানে ভাবো কতটা কাজ করতে হচ্ছে। ফাংশন দেওয়া আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো, বাপরে কাজ বেড়ে গেল। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, কাজ আর একটু বাড়লো। ফার্স্ট অর্ডারকে তুমি 0 করো, 0 করলে নিশ্চয়ই তুমি এক্সের একটা সমীকরণ পাবা, ওই সমীকরণ সলভ করলে এক্সের মান পাচ্ছ, অঙ্ক একটু বড় হয়ে গেল। এক্সের মান পাওয়ার পর মান বসালে হবে না, কারণ যে দুটো মান পাবো এক্সের, এখন ওই মানে চরম পাবো না অবম পাবো একটা ব্যাপার আছে। তাই আগে টেস্ট করো এক্সের একটা মানে, এক্সের ধরো দুটো মান পেলে, ধরো এই একটা মান ও একটা মান, তো প্রথম মানটা বসালাম, নিয়ে টেস্ট করলাম, কিছু টেকনিক রয়েছে, ধরো পেয়ে গেলাম চরম মান, বা পরের মানটা পুট করলাম, দেখলাম কি অবম মান পাওয়া যাবে, টেস্ট হলো। এবার মানটা কত, ওটার জন্য এক্সের মানটা তোমাকে ওই যে ফাংশন এক্স আছে না ওখানে পুট করতে হয়। তো এত বড় হয়ে যায় অঙ্কটা। তো এখানে তো বুঝতে পারছো অঙ্কটা করতে গিয়ে আমাদের প্রায় 3 মিনিট পার হয়ে যাবে। তো এটাকে আমরা শর্টকাটে কোন কৌশলে করব, তো দেখে নাও সবাই। অবম মান
বের করার খুবই সহজ কৌশল হচ্ছে 2 ইন্টু, কি বললাম, 2 ইন্টু সুন্দর করে একটা রুট দেবে। কেমন, 2 ইন্টু সুন্দর করে একটা রুট দেবে। রুট দেওয়ার পর প্রথম পদ আর দ্বিতীয় পদটাকে গুণ করে দেবে, মানে কত, 4x ইন্টু কত, 9/x। এবার গণনা করো, বলো কী পাবে গণনা করলে গেলে। 2 থাকলো পড়ে, x আর x কেটে যাচ্ছে, 4টা রুটের বাইরে বেরিয়ে আসলে কত হচ্ছে 2, আর 3টা রুটের বাইরে বেরিয়ে আসলে 9টা বাইরে বেরিয়ে আসলে 3, তাহলে কি পাচ্ছি, 4 3 12, তার মানে কি অবমান হচ্ছে উত্তর 12। বুঝতে পারলে বিষয়টা? তার মানে কি টাইমের 12টা বেজে গেল। তো ট্রিক্স কি বললাম, অবমান বের করার ট্রিক্স হচ্ছে 2 ইন্টু আন্ডার রুট অফ, রুটের মধ্যে কি করবে, যে দুটো ফাংশন, যে দুটো আমি পার্ট দেখতে পাচ্ছি, প্রথম পদ দ্বিতীয় পদ, খালি মাল্টিপ্লাই করে দেবে। কেমন, তারপরে ক্যালকুলেশন করবে, যা পাবে ওটাই উত্তর। স্যার চরম মান কী করে বের করবো, এটা ক্লাসে বলবো। কেমন স্যার, এরকম কটা টেকনিক আছে আপনার শর্টকাট, বেশি না, মাত্র 5খান শর্টকাট নিয়ম আছে, ওই 5টা শর্টকাট দিয়ে এই চ্যাপ্টারের সব অঙ্ক হয়ে যায়। ক্লিয়ার? ব্যাস, আগে লিখে নাও এটা। এবারে আমি চলে আসছি আর একটা অঙ্ক নিয়ে, এটাও কিন্তু পাওয়ারফুল অঙ্ক। আগে বলছি, আজকে যে কয়েকটা অঙ্ক করাচ্ছি না তোমাদের, 100% শিওর থাকো। ক্লিয়ার? ভাগ্য ভালো থাকলে এই সবটা অঙ্কই তোমাদের কিন্তু সেমিস্টার দিতে ফাইনাল পরীক্ষায় পড়বে। কারণ যাতা না কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করছি এখানে। কেমন? তো এখানে কি বলছে দেখো, এ সমান এটা একটা ম্যাট্রিক্স। কেমন? যখন ম্যাট্রিক্সের কনসেপ্ট দেবো, ম্যাট্রিক্স কি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, তখন তো অনেক সহজ লাগবে বিষয়টা। তো দেখে রাখো, ম্যাট্রিক্সের চিহ্নটা এরকম হয়। কেমন? এই থার্ড ব্র্যাকেট, তার মধ্যে এলিমেন্টগুলোকে আমরা লিখেছি। তো এ সমান এটা হলে এ স্কোয়ার সমান এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। কেমন? তো এখন তোমাদের কাছে এই নোটেশনগুলো এখন অজানা, টেনশন নাই, কয়েকটা দিনের মধ্যে জানা হয়ে যাবে। এবার দেখো আমি এই ম্যাট্রিক্স থেকে শর্টকাটটা করছি। তো স্টুডেন্টস কি করে একটু দেখে নাও, স্টুডেন্টস কি করবে আর আমরা কি করব। তোমাদের এ সমান তো বলে দিয়েছে না, তো স্টুডেন্টস কি করবে, স্যার এ তো বলে দিয়েছে, তাহলে এ স্কোয়ার সমান কি, এ স্কোয়ার সমান দুটো এ গুণ কি, তাই তো। এবার প্রথমে এটাকে লিখলো, তার পাশে আবার এটাকে লিখবে, তারপর ম্যাট্রিক্সের গুণ টেকনিকে, ম্যাট্রিক্সের গুণ যেভাবে করতে হয় সেই গুণটা তোমাদের শেখানো হবে, সেই গুণের টেকনিকে আমরা একটা রেজাল্ট পাবো। ক্লিয়ার? এ অবধি কোনো সমস্যা নেই। এইবার যখনই এ স্কোয়ার আমি পেয়ে গেলাম না, এবার অপশন এতে কি আছে বলো তো, 4a - 3i। কেমন? এবার আমি 4 লিখলাম, এ ম্যাট্রিক্সটাকে লিখলাম, যা ম্যাট্রিক্স দেবে, -3 ইন্টু i। এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যে ম্যাট্রিক্সটা আমি পাবো, দেখব ওর সঙ্গে ওই রেজাল্টটা ম্যাচ করলো কিনা। যদি ম্যাচ না করে তাহলে আমার এতটা খাটনি কি বেকার। ও তো অপশন, ও তো ঠিক নাও হতে পারে, তাহলে খাটনি বেকার। ঠিক একই রকমভাবে এবার অপশন বিটাকে লিখো, কি আছে, 3a - 4i। আবার তুমি এখানে এর জায়গাতে যে ম্যাট্রিক্সটা বলেছে সেটাকে লেখো, -4 ইন্টু i। আই যে ম্যাট্রিক্সটা হয় সেটা লিখবো আমরা, তারপর আবার গণনা করব, আবার ক্যালকুলেশন করব, কেমন করে, 3 দিয়ে গুণ করব, তারপর ওদেরকে বিয়োগ করব। কেমন? যেভাবে গণনা আমরা শেখাবো, গণনা করব। ধরো তুমি আরেকটা ম্যাট্রিক্স পেলে ক্যালকুলেশন করে, এবার তুমি দেখবে অপশন বি এর উত্তরের সঙ্গে ওই যে এ স্কোয়ারের যে রেজাল্ট ম্যাচ করলো কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে ভাগ্য, আর না ম্যাচ করলে গেলে আবার তোমার এতটা পরিশ্রম ব্যর্থ। কেমন? তো এই ক্ষেত্রে যদি লাস্ট অপশন হয় না, স্টুডেন্টের ব্রেন চাকমাকিয়ে যায়, মানে নামে 2 মিনিটের অঙ্ক করার জন্য তোমার কী বলতো প্রায় কয়েক মুহূর্ত সময়, মানে প্রায় ধরে নাও 10-15 মিনিট সময় ব্যয় হয়ে যায়। তো আমরা এটা কিন্তু এভাবে আর করবো না, শেখানোর সময় অবশ্যই তোমাকে এই নিয়মে শেখাবো, কিন্তু আমরা যে নিয়মে এটা করব, দেখে নাও কি ট্রিক্সটা হচ্ছে, যদি এ সমান একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে 2x2 অর্ডারের, মানে দুটো রো আছে, দুটো কলাম আছে, তোমাদের সিলেবাসে দুটো রো দুটো কলাম আর 3টে রো 3টে কলাম। কেমন? এই দু রকমেরই অঙ্ক রয়েছে। তো আমি তোমাদের এখানে শর্টকাটে 2x2 অর্ডারটা দেখাচ্ছি, মানে দুটো রো আর দুটো কলামওয়ালা অঙ্ক। কেমন? তো
তো এর পাওয়ারফুল শর্টকাট নিয়মটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, কি বললাম, এ স্কোয়ার মাইনাস মেন ডায়াগোনালের এলিমেন্টের সাম, মেন ডায়াগোনালের এলিমেন্ট এর সাম মানে যোগ ইন্টু এ, কেউ লিখবে না আগে দেখে না সবাই, প্লাস প্লাস কি ওই যে ম্যাট্রিক্সটা আছে না তার নির্ণায়কের মান ইন্টু আই। স্যার নির্ণায়কের মান কেমন করে বের করবো, খুবই সিম্পল, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, ব্যাস হয়ে যাবে কি নির্ণায়কের মান। স্যার বুঝলাম না, আপনি তো এ স্কোয়ার, দেখো সবাই অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এটা, শর্টকাট ফর্মুলা এটা, কিন্তু ফর্মুলাটা দেখে বড় লাগছে কিন্তু কাজ অনেক সহজ, একটু দেখে নাও কি, তারপর পরে লিখবে। দেখো যখনই 2/2 অর্ডার দেখবে না, আর দেখবে আমাকে ইকুয়েশন প্রুভ করতে বলছে, ইকুয়েশন এ স্কোয়ার সমান এরকম, মানে ইকুয়েশন টাইপের দেখতে, ম্যাট্রিক্সের ইকুয়েশন, তখন তুমি কি করবে, তখন তুমি আমার এই ব্রহ্মাস্ত্রটা ইউজ করবে। ক্লিয়ার? স্যার ব্রহ্মাস্ত্রটা কি, আরামসে লিখবে প্রথমে এ স্কোয়ার মাইনাস, বলো মেন ডায়াগোনালের এলিমেন্টের সাম, এই যে ম্যাট্রিক্স দেখছো তার মেন ডায়াগোনাল, প্রধান কর্ণ কোনটা, এটা প্রধান কর্ণ, তো প্রধান কর্ণের এলিমেন্টগুলোকে কে আছে বলো তো, 2 আছে আর 2 আছে না, তাহলে প্রধান কর্ণের এলিমেন্টগুলোর সাম করো, মানে 2 আর 2 এই দুটো যোগ করে দিলাম, পাশে কি লেখা আছে ইন্টু এ যোগ। এবার দেখো তো এখানে এর নির্ণায়ক আছে, স্যার নির্ণায়ক মানে কি, যদি 2/2 অর্ডার থাকে না, নির্ণায়কের মান বের করা খুবই সহজ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, তো বলো তো এই বরাবর গুণগুলো কত পাচ্ছি 4, ফর্মুলার মাইনাস এই বরাবর গুণ করো, কত পাচ্ছ বলো বলো কত পাচ্ছ, 1 পাচ্ছ, -1 ইন্টু -1 কি হয় +1 না, ব্যাস। তাহলে কি করলাম, এই বরাবর গুণ মানে 4 সূত্রের মাইনাস এই বরাবর গুণ, পাশে কি লাগানো আছে আই সমান কত 0, বুঝতে পারলে এই অবধি কোনো সমস্যা নেই তো ভাই, তুমি বুঝতে পেরেছো কি করলাম। তাহলে যদি চেহারা এরকম দেখতে পাও না, তা আমাদের ডিউটি কি, এ স্কোয়ার সমান মেন ডায়াগোনালের এলিমেন্টের সাম করে দাও ইন্টু এ, প্লাস কি ওর নির্ণায়ক, নির্ণায়ক মানে কি এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ। এবার দেখো তো এ স্কোয়ার মাইনাস এদিকে কি পাচ্ছি 4a প্লাস কত 3i = 0, কিন্তু চাইছে কি এ স্কোয়ার চাইছে, তোমরাই বলো তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি হওয়া উচিত, ওরা ওই পারে গেলে 4a আর এটা ওই পারে গেলে -3i, তো লক্ষ্য করো তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 4a - 3i, কোনটা কারেক্ট হবে বলো, কোনটা কারেক্ট হবে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন তোমরাই বলো এর মান বসিয়ে ক্যালকুলেশন করে করে ডিগবাজি খেয়ে খেয়ে অপশন কারেক্ট হবে কি হবে না আবার টেস্ট করো, এটা বেশি সহজ না এই নিয়মটা বেশি সহজ হবে। তো আমাদের 2 মার্কের রেসপেক্টে 2 মার্ক মানে 1 মার্কের রেসপেক্টে 2 মিনিটের জন্য আমাদের মনে হয় এই নিয়মটা তোমার জন্য ভালো হবে, কিন্তু শিখতে হবে আমাকে কিন্তু এই নিয়মটাই, বড় নিয়মটাই, কেমন, খালি টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে এই নিয়মটা জানতে হবে। লিখে নাও। এবার তোমাদেরকে না এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করাচ্ছি, আর অঙ্কটা WBJEতে পড়েছিল, কেমন WBJEর অঙ্ক। এবার সবাই দেখো নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, কেমন, এই অঙ্কটা ডিটারমিনেন্ট থেকে, তবে এটা বলবো যে এটা খুবই কিন্তু টাফ অঙ্ক, কেমন, তোমাদের এরকম অঙ্ক বলতে পারো তোমাদের বোর্ড এক্সামে সাধারণ পক্ষে কম আসবে, ক্লিয়ার, এটা বলতে পারি। আর একটা অঙ্ক আমি ভেবেছিলাম দেবো তোমাদের, ওরকম টাইপের প্রশ্ন আসে, তো এটা সবচাইতে টাফ অঙ্ক, সবচাইতে টাফ। তাহলে স্যার কেন দিলেন বা কেন দিচ্ছেন, দেওয়ার মূল কারণ হচ্ছে তোমাদের একটা মেন্টালিটি এখন থেকে হয়ে থাকে সামনে বোর্ড এক্সাম, আমি বোর্ড এক্সামের জন্যই খাটবো, কিন্তু বোর্ড এক্সামের পরেও যে অনেকগুলো এক্সাম আছে, তো তারও তো প্রিপারেশন আমাদেরকে মনে মনে নিতে হবে, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের অঙ্কগুলো এখনও দেখতে হবে মাঝে মাঝে, না তো একবারে কি কাম করে দেখবো, হাতে 1.5 মাস 2 মাস টাইম থাকবে লাস্টের দিকে, তো তার জন্য কী বলতো আমি একটা অঙ্ক তোমাদের এই কন্টেন্ট থেকে দিচ্ছি, কেমন, তো দেখে নাও। তোমাকে বলে দিয়েছে কি এটা পি এর সঙ্গে সমান না, বিটা কিউ এর সঙ্গে সমান না, সিটা আর এর সঙ্গে সমান না, মানে ওই দুটো সংখ্যা পরস্পর সমান হবে না, আর এটা নির্ণায়কের চিহ্ন, আর ওর মধ্যে যে দেখতে পাচ্ছ এলিমেন্ট, তো এটা সমান কত 0 বলে দিয়েছে, তাহলে এর রেজাল্টটা কি হবে, যদি কেউ এটাকে
অ্যাকচুয়াল বড় নিয়মে করতে যাও, আমি গ্যারেন্টি দিয়ে বলছি অনেকে বড় নিয়মে করে, আর করতে গিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম লাগে অঙ্কটা করতে গিয়ে। উচ্চ মাধ্যমিকে পড়তে গেলে এত টাইম পাবে না। তাহলে এটাকে করার নিয়মটা কি? তো তোমাদের একটা প্রপার্টি দেখাবো নির্ণায়কের। কি জানো, কোনো নির্ণায়কে যদি প্রথম এলিমেন্টগুলো সব জিরো হয়ে যায় না, তাহলে তার উত্তর কিন্তু জিরো হয়। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। কি বললাম? কোনো নির্ণায়কের যে কোনো একটা রো, প্রথম রো হোক, দ্বিতীয় রো হোক, তৃতীয় রো হোক, বা প্রথম কালাম হোক, দ্বিতীয় কালাম হোক, বা তৃতীয় কালাম হোক, যে কোনো একটা রো বা যে কোনো একটা কালামের উপাদানগুলো জিরো হয়ে যায় না, তাহলে ভেবে নেবে যে ওই নির্ণায়কের মানটাই জিরো। মানে ধরো প্রথম রোটা জিরো ধরলে না, হয়তো সেকেন্ড রোয়ের এলিমেন্ট সবটা জিরো, তাও কিন্তু ওই নির্ণায়কের মান জিরো হবে। ধরে নাও প্রথম রো হলো না বা দ্বিতীয় রো হলো না, তৃতীয় রোয়ের এলিমেন্টগুলো কি পেলে? জিরো পেলে, তাহলে কিন্তু ওটাকে ক্যালকুলেশন করলে ও রেজাল্টটা কি পাবে? জিরো পাবে। আবার বলছি, মন দিয়ে শোনো সবাই। ধরে নাও তুমি নির্ণায়কের প্রথম কালামের সবটা উপাদান জিরো পেয়েছো, তাও কিন্তু ওই নির্ণায়কের মানটা কি হবে? জিরো হবে। বা দ্বিতীয় কালামটার প্রত্যেকের মান শূন্য হয়েছে, তাও নির্ণায়কের মান জিরো হবে। কিংবা প্রথমটা বা দ্বিতীয়টা নয়, তৃতীয় কালামের প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয় না, তাও কিন্তু রেজাল্টটা কী হবে? জিরো হবে। তাহলে কি বললাম বলতো বিষয়টা? কোনো নির্ণায়কের যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কালামের প্রত্যেকটার উপাদান যদি শূন্য হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কের আর গণনা করার দরকার নাই, ওর উত্তর কী হবে বলো তো? শূন্য হবে। বলো এও তো বুঝতে পারলে কিনা? তো এই প্রপার্টিটাকে আমরা ব্রেনে আগে ইনস্টল করে নিলাম। এবার চলো আমরা দেখতে পাচ্ছি, মা এ কি, দেখো তো এই নির্ণায়কের মান কি দিয়েছে আমাদের? জিরো দিয়েছে। ঠিক আছে, তাহলে আমিও সেই ব্রহ্মাস্ত্র প্রপার্টি ইউজ করছি। কি প্রপার্টি? স্যার এক কাজ করুন, ধরুন ওর মান যদি শূন্য হয়ে যায় স্যার, যদি ওর মানও শূন্য হয়ে যায় স্যার, যদি ওর মানও শূন্য হয়ে যায় স্যার, আর কে বাঁচাবে? প্রথম রোয়ের প্রত্যেক এলিমেন্ট জিরো স্যার, তার মানে কি ওটা ক্যালকুলেশন করলে উত্তর কি পাবো? জিরোই পাবো। মানে ওকে স্যাটিসফাই করছে, সিদ্ধ করছে। যদি বাই চান্স প্রথমটা, দ্বিতীয়টা আর তৃতীয়টা ওরা যদি সবাই জিরো হয়ে যায় স্যার, তাহলে আমাদের যেটা বলেছিল নাকি ওর উত্তরটা শূন্য হবে, সত্যিই শূন্য হবে স্যার। বলো এবার বুঝতে পারলে কিনা? তো আমি বুদ্ধি করে কি করলাম? পি এর মানটাকে শূন্য ধরে নিলাম, বি এর মানটাকেও শূন্য ধরে নিলাম, আর সি এর মানটাকেও শূন্য ধরে নিলাম। এবার আমি এই পোর্শনে মানটা বসাই। আচ্ছা পি এর মান শূন্য, তাই না? তো শূন্য বাই কত বলো তো? শূন্য মাইনাসে কিউ বাই বি এর মান কত? শূন্য, তাহলে কিউ মাইনাস শূন্য প্লাস আর বাই সি এর মান কত? শূন্য, তাহলে আর মাইনাস শূন্য। তো লক্ষ্য করো, শূন্যকে যাই দিয়ে ভাগ করো না কেন কি হচ্ছে? শূন্য। কিউ বাই কিউ মানে কত? 1। আর বাই আর মানে কত? 1। তো গণনা করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 2 পেয়ে যাচ্ছি। তার মানে কোনটা অপশন কারেক্ট? অপশন সি হচ্ছে কারেক্ট। এটা যদি কেউ অন্য নিয়মে ভেঙে করতো না, গ্যারেন্টি 5 থেকে 7 মিনিট লাগতোই। কেমন স্যার লাগতো? মানে আরে ভাই যখন করাবো তখন বুঝতে পারবে বড় নিয়মে, বাট শর্টকাট নিয়মে করতে গেলে তোমাকে এই নিয়মে নামাতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। পারলে কি পারলে না? আরে বলো। ওখানে এসে বলা হয় b = 0, তো আমি এখানে b এর মানটা মানে পুট করছি। হ্যাঁ বসালাম। হ্যাঁ, আর ওখানে p = 0 হচ্ছে। পি এর মান 0 বসাও, তাহলে 0 বাই 0 মাইনাসে, আর সি এর মান কত রয়েছে? c এর মান 0, তাহলে সি এর মান 0 বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 0। এবার কিউ বাই কিউ, কারণ কিউ থেকে শূন্য বাদ দিলে তো কিউ হয়, তো কিউ বাই কিউ মানে কত? 1। আর আর বাই আর মানে কত? 1। সবটিকে যোগ করো, কত পাচ্ছ? 2 পাচ্ছি, তাই 2 হচ্ছে অপশান। তুমি যদি বলো স্যার আমার ওটা চাই না, কেমন? আমি ইন্ডিয়া চাই, চাই না। ধরুন আপনি এটাকে আপনি করলেন না 0, ঠিক আছে, নো প্রবলেম। যদি ওকে 0 না করো তো চলো আমি তাহলে অন্য কাউকে 0 করছি, ইচ্ছা মতন যে কোনো। তো আমি ধরো ওকে 0 বললাম, ওকে 0 করলাম, ওকে 0 করলাম। তার মানে কি ওই নির্ণায়কের এই 3 নাম্বার যে রো, ওর সবটা উপাদান 0 হয়ে আছে না? এবার যদি সবটা উপাদান 0 থাকে রে ভাই, তাহলে ওর উত্তরটা কী হবে? 0 হওয়া উচিত কিনা? কারণ ওই নির্ণায়কের 3 নাম্বার রো এর প্রত্যেকটা উপাদানকে 0 ধরে নিলাম যে, তাহলে ওকে গণনা করলে উত্তরটা 0ই পাবো প্রপার্টি অনুযায়ী। তো 0 দেওয়া আছে, তার মানে আমি এটা ধরতে পারি। এবার তুমি এর মানটা শূন্য বসাও আগে, তাহলে কি পাচ্ছ বলো? পি বাই পি মাইনাস 0 মানে পি, প্লাস কিউ বাই
কিউ মাইনাস জিরো, কারণ বি এর মান শূন্য যে রে, মানে কিউ হচ্ছে প্লাস আর এর মান তো শূন্য বলেছি, শূন্য বাই শূন্য মাইনাস সি মানে মাইনাস সি। এবার দেখো প্রত্যেকে, প্রথমটা পাচ্ছি 1, পরেরটা কি পাচ্ছি 1, আর শূন্যকে মাইনাস সি দিয়ে ভাগ করলে শূন্য হয়, তো উত্তর কত পেলাম? 2 তো পেলাম। বুঝা গেল বিষয়টা? এবার তোমরা বলো একদম ফাটাফাটি টপিকটা বুঝতে পারলে কিনা। তো আমরা যখন অঙ্ক শিখবো ক্লাস 12-এর 3rd সেমিস্টারের এমসিকিউ, আগে বলে দিচ্ছি, তোমরা কল্পনা করতে পারবে না, এক একটা অঙ্ক এমনও রয়েছে 5 মিনিটের আগে নামবে না। আর সবাই তোমরা জানো একটা জিনিস, যে তোমাদের কোশ্চেনের যে কোয়ালিটি, কোশ্চেনের কোয়ালিটি কিন্তু আমাদের এই টেকনিকটাকে মানে। প্রথমটা হচ্ছে বেসিক পার্ট, যেটা জীবনে পরীক্ষাতে আসবে না, কেমন জাস্ট তোমার জানার জন্য, চ্যাপ্টারটাকে বোঝার জন্য। নাম্বার 2 হচ্ছে কি বোর্ড এক্সাম, আর নাম্বার 3 হচ্ছে এন্ট্রান্স এক্সাম। এখন প্রশ্ন কেমন হয় জানো? এখন প্রশ্ন কিন্তু বেসিক টপিক দেয় না। এখন এমন যুগ হয়ে যাচ্ছে, দিন দিন দেখবে তোমাদের দাদা দিদিকে যে কোশ্চেন করবে, কেমন হচ্ছে কোশ্চেন আজকালকার দিনের, বলবে একটু টাফ হচ্ছে। যারা সাধারণ মানের স্টুডেন্ট তারা বলবে একটু টাফ হচ্ছে। কোশ্চেন টাফ হয় না, কোশ্চেন আস্তে আস্তে কনসেপচুয়াল করে দিচ্ছে। কেন করছে? কারণ কেউ কিন্তু বোর্ডের দেওয়া নির্ধারিত সিলেবাস কিন্তু পড়ছে না। যারা যারা এই বইগুলো পড়ে না, দেখবে ওই বইগুলোর ভেতরে কিন্তু লেখা থাকে ক্লাস 12 অ্যান্ড অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, মানে দুটো সিলেবাসটাকে কিন্তু স্টুডেন্টস মনের মধ্যে পড়তে শুরু করে। নামে থাকে কি আমি বোর্ড এক্সামের জন্য পড়ছি, কিন্তু কাজে কিন্তু কন্টেন্ট এন্ট্রান্সেরও নেয়। ফলে যে প্রশ্ন বানায় সে জানে যে যদি স্টুডেন্টসকে এই সময় আমরা মানে কোশ্চেন যদি বানাই বা কোশ্চেন রেডি করে দিই, তাহলে কিন্তু স্টুডেন্ট ও কিন্তু বোর্ড এক্সাম থেকে বেরিয়ে কিন্তু কিছুটা এন্ট্রান্সের দিকেও প্রবেশ করে যাচ্ছে। ক্লিয়ার? কারণ তোমরা বোর্ড এক্সামের জন্য পড়তে গিয়েই এন্ট্রান্সের কিছু টপিকও পড়ে নিচ্ছ, সেখানকার কিছু গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেনও সলভ করে নিচ্ছ। ফলে কিন্তু তোমাদের সেই ছোঁয়াটা লেগে যাচ্ছে বইয়ের জন্য। আর এখানে হচ্ছে কি বলতো, তোমাদের কোশ্চেনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কিন্তু একটু কি বলতো আমাদের বোর্ড এক্সাম থেকে বেরিয়ে একটু কনসেপচুয়াল করে দিচ্ছে। আর এর জন্য কিন্তু আমাদের পড়ার মান বা ধরনও কিন্তু রাখতে হবে সেরকম, ঠিক আছে? আর ওই থটটাকে টার্গেট রেখেই তোমাদের কিন্তু এবার সেমিস্টার 3-এর পদযাত্রা স্টার্ট করছি। তো আশা করছি বুঝতে পেরেছো আজকের ফুল ফান্ডা। আজকের মধ্যে এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।